যখন শুনলাম আমাকে একটা মানসিক রোগী ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, আমার পায়ের তলা থেকে মনে হচ্ছিল মাটি সরে যাচ্ছে। বিয়েটা ঠিক করেছে আমার বাবা, যদিও আমার নিজের বাবা না, আমি তাদের পালিত মেয়ে। অনেক ছোট থাকতেই আমার মা বাবাকে হারিয়েছি, তাদের চেহারাও আমার মনে নেই। আমাকে একটা এতিমখানা থেকে তুলে এনেছেন একমাত্র মায়ের জন্য। এখন আমি যাকে মা বলে জানি, তার একটা মৃত মেয়ে হয়েছিল, পাগলের মতো হয়ে যায়। তখন আমার এই বাবাই আমাকে এতিমখানা থেকে তুলে এনে তার কোলে দেয়। যদিও পরে আমার একটা বোন হয়েছে, কিন্তু সে আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু লোকটাকে আমি যখন বাবা বলে ডাকি, তখন এক দলাচাপা কষ্টে আমার মুখ বুজে আসে। কোনোদিনও আমাকে ভালো চোখে দেখেছে কিনা আমি জানি না, শুধু মা আর ছোট বোনটার দিকে তাকিয়ে আমি পারি না কোথাও চলে যেতে। অভাবের সংসার, অনেক কষ্ট করে এন্টার পর্যন্ত পড়েছি। ডাক্তার হওয়ার অনেক স্বপ্ন ছিল, কিন্তু গরিবের স্বপ্ন শুধু স্বপ্নেই আসে, কিন্তু জীবনে আসে না। আপু, তোমাকে মা ডাকছে। কথা শুনে বাস্তবে ফিরে এলাম। ওকে বললাম, যা, আমি আসছি। ওকে আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। ও আমাকে নিজের বড় বোন মনে করে। মায়ের কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, তে মা, তোর বাবা তোর একটা পাগল ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি মায়ের মুখে পাগল কথাটা শুনে চমকে উঠলাম। আমার স্বামী হবে পাগল? তিনি আবারও বলল, সেই ছেলেরা বিরাট বড়লোক, কোনো কিছুর অভাব নেই। তোর বাবাকে সেই ছেলের চাচা অনেক টাকা দিয়েছে, তাই তো তোর বাবা লোভে পড়ে তোকে ওই পাগলের সাথে বিয়ে দিচ্ছে। তুই পালিয়ে যা মা, পালিয়ে যা। তে বলল, মা গো, আমি এখন পালিয়ে কোথায় যাব? আর চলে গেলে বাবা তোমাদের উপর অত্যাচার শুরু করবে। আমার ভাগ্যে যা আছে তাই হবে। বাবাকে বলল, ওই টাকা দিয়ে তোমাকে ভালো একটা ডাক্তার দেখাতে। তুমি অনেক দিন ধরে এই রোগে ভুগছো। অনেক শখ একটা ভারী কাজ করা জামার। তুমি বাবাকে বলে ওর জামা কিনে দিও। ওদের কান্নার আওয়াজ তোর কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। আচ্ছা, আমার কোনো কষ্ট লাগছে না কেন? কেন চোখে পানি নেই? আমি কি মানুষ না অন্য কিছু? আমার অনুভূতিগুলো হারিয়ে গেছে, অনেক আগে হারিয়ে গেছে। আজ বিয়ে, তের বিয়ের খরচ, তের গয়না, দামি শাড়ি, দামি কসমেটিক সব দিয়েছে। এই সব দেখে তে মনে মনে ভাবছে, এসব কোনোদিনও চোখেও দেখিনি। যখন আমাদের আশেপাশে কোনো বড়লোক মেয়ের বিয়ে হতো, তখন তাদের এভাবে সাজানো হতো। দূরে দাঁড়িয়ে থেকে দেখতাম আর স্বপ্ন বুনতাম দু চোখে। আমারও স্বপ্ন পূরণ হয়েছে, আমিও রাজরানীর মতো থাকবো, কিন্তু কোনো রাজার না, এক মানসিক রোগীর। ছি ছি, আমি এসব কি ভাবছি? হোক না সে পাগল, তবুও তো আমার স্বামী। বিয়েতে আশেপাশের অনেকে আসেনি, ভয়ে, পাগলের ভয়ে। যদি হঠাৎ করে তার পাগলামি শুরু হয়ে যায়। তের খুব হাসি পেয়েছিল কথাটা শুনে। আচ্ছা, তে তো তার ঘরের বউ, যদি পাগলামো শুরু করে তখন তে কি আর সবার মতো পালাতে পারবে? জঙ্কুক নাকি বিয়েতে কবুল বলবে না, ও পাগলামি শুরু করলো। ও বলছে ভিকে ছাড়া আমি এই বিয়ে করব না। সবাই ওকে বুঝিয়েছে ভির সাথেই বিয়ে হচ্ছে, তখন জঙ্কুক কবুল বলেছে। তে বাসর ঘরে বসে আছে। তে শ্বশুর ভীষণ বড় লোক। তে সবকিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে এসব জিনিস ধরলেই কেউ হয়তো বলবে, তোমার এত বড় সাহস, লজ্জা করে না গরিব হয়ে বড় লোকদের জিনিস ধরতে? হঠাৎ করে তে জঙ্কুকের চিৎকার শুনতে পাই। জঙ্কুক খুব চিৎকার করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, ওই যে ভি আমাকে ডাকছে, আমি ওর কাছে যাব। হঠাৎ করে চড়ের শব্দ, কেউ মনে হলো কাউকে অনেক জোরে একটা চড় দিল। এমন পরিস্থিতিতে শরীর কাঁপছে ভয়ে। তারপর সবকিছু চুপচাপ। একটু পর জঙ্কুককে শুয়ে দেওয়া হলো। তে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় একজন বলল, আমি জঙ্কুকের বাবা, ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সকালের আগে আর বিরক্ত করবে না। তে তার শ্বশুরকে পায়ে হাত দিয়ে সালাম করলো। তিনি তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন। এই প্রথম তে কোনো পিতার বয়সী লোকের আদর পেল। নামজন তেকে বলল, তোমার অনেক কিছু জানার বাকি আছে, এখন অনেক রাত, ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি তোমার সাথে কথা বলবো। এই বলে নামজন চলে গেল। তে জঙ্কুকের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ চেহারা, কেন ছেলেটা এমন হলো? তে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এমন সময় তে শাশুড়ি জিন এলো, তাকেও তে সালাম করলো। জিন তেকে তার হাতের বালা দুটি পরিয়ে দিয়ে বলল,
এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমি তোমাকে দিলাম। তুমি এই বাড়ির বউ, আমাদের সবার আদরের। এই সংসার এখন থেকে তোমার, তুমি আগলে রেখো। আর আমার অবুঝ ছেলেটাকেও তোমার ভালোবাসা দিয়ে ভালো করে দিও। কেন যেন সেদিন এই বাড়ির সবাইয়ের জন্য মায়া হয়ে গেল। মনে হচ্ছে সবাই তার কত আপন। তে যেন সবার কাছে বড় আদরের মেয়ে হয়ে গেল। ছোটবেলা থেকে বড় লোকের জন্য একটা ঘৃণা হতো, আজ সব দূর হয়ে গেল। তে জঙ্কুকের কাছে গিয়ে বসলো। তে মনে মনে বলল, ও কি কখনো আমাকে মেনে নেবে, নাকি সকাল হলে আমাকে দেখে চিৎকার করে বলবে, এ কে, আমার রুমে কেন ঢুকেছে, ওকে এখান থেকে চলে যেতে বলো। আচ্ছা ভি কে? আর জঙ্কুক এত ভি ভি কেন করে? আর আমাকে সকালে কি বলবে আমার শ্বশুর? কি এমন অজানা কথা আছে? এসব ভাবতে ভাবতে তে একসময় ঘুমিয়ে পড়লো। যখন ঘুম ভাঙে দেখে সকাল হয়ে গেছে। তের পাশে তখনও জঙ্কুক গভীর ঘুমে মগ্ন। মনে হচ্ছে কোনো অবুঝ শিশু কোনো কিছুর ভয়ে গুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আনমনে বলল, আচ্ছা আমি কি পারবো সারা জীবন ওর হাতটা শক্ত করে ধরে বেঁচে থাকতে? তে ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে চেঞ্জ করে সামনে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই প্রথম তে ভালো করে সবকিছু দেখছে। জঙ্কুকদের বিরাট দোতলা বাড়ি, সামনে ফাঁকা মাঠ, এক পাশে ফুলের বাগান, অন্য পাশে হয়তো বিকালে বসার জন্য একটা ছোট্ট পার্কের মতো করেছেন। দেখলে খুব ভালো লাগে। বাগানে নাম না জানা কত ফুল ফুটে রয়েছে। একজন মালি দেখাশোনা করছে। হঠাৎ করে তেকে দেখতে পেয়ে মালি কেমন যেন করে উঠলো। কেমন একটা তার ভিতরে অপরাধ বোধ ভাব। হয়তো এই বাড়ির বউ বলে সম্মান দেখাচ্ছে। তে খুব হাসি পেল। তে বলতে ইচ্ছে করলো, আমিও তোমার মতো একজন, ভাগ্য আমাকে এখানে আসতে বাধ্য করেছে। এমন সময় 15-16 বছরের একটা মেয়ে এসে তেকে বলল, ভাবি আপনাকে আম্মা ডাকছে। তে হঠাৎ করে ভাবি ডাক শুনে চমকে উঠলো। মেয়েটা কে? ও হেসে দিয়ে বলল, আমি জিমিন, এই বাড়ির মেয়ে। তে হাসি মুখে মনে মনে বলল, তার মানে জঙ্কুকের একটা বোনও আছে, কিন্তু ওকে তো কাল দেখিনি। এমন সময় জিমিন বলল, ভাবি আমি কাল একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আপনার সাথে দেখা হয়নি। তে জিমিনের সাথে নিচে গেল। তে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। নাস্তার টেবিলে তে শ্বশুর শাশুড়ি বসে আছে, কয়েকজন কাজের মানুষ, আর কত রকমের খাবার। তেকে দেখে জিন বলল, এসো আমাদের সাথে খেয়ে নাও। জঙ্কুকের ঘুম ভাঙার কোনো ঠিক নেই। তে কেমন যেন একটা অস্থির লাগছে, এক রাস লজ্জা ঘিরে ধরেছে। তে এমন অবস্থা দেখে নামজুন অভয় দিয়ে বলল, আমরা তোমার বাবা মায়ের মতো, আমাদের সামনে তুমি কখনো লজ্জা পাবে না। তুমি শুধু এই বাড়ির বউ না, আমার আর একটা মেয়ে। তে চোখের পানি চলে এলো। আনন্দ কষ্ট দুটাই পাচ্ছে। এত সুখ কি তের কপালে সইবে? খাওয়া দাওয়ার পর তেকে নামজুন তার রুমে নিয়ে গেল। এরপর শুরু করলো সেই অজানা কথা। ভি হচ্ছে আমার বন্ধুর মেয়ে। আমার বন্ধু আমেরিকায় থাকে। প্রতি বছর একবার করে আসে সপরিবার নিয়ে এদেশে। আমার বাসায় ওঠে। 2 মাস কখনো 3 মাস কাটিয়ে যায়। আমার আজকের এই অবস্থান শুধুই ওর জন্য। ভি আর জঙ্কুক ছোটবেলা থেকেই খেলার সাথী। এদেশে আসলে দুজন মানিক জোর হয়ে থাকে। জঙ্কুক মাস্টার্স কমপ্লিট করেছে, ভির 1 বছর বাকি ছিল। আমাদের 2 বন্ধুর ইচ্ছে ছিল আমরা আমাদের সম্পর্ককে আরো গাঢ় করব, ওদের বিয়ে দেব। এতে করে জঙ্কুক আর ভির কোনো অমত ছিল না। সে বছর আমার বন্ধু জানালো সে তার সমস্ত বিজনেস গুটিয়ে এদেশে চলে আসছে, আর এবারে ভি আর জঙ্কুকের বিয়ে দেবে। আর আমেরিকায় ফিরে যাওয়ার ইচ্ছে নেই। ভি তাদের একমাত্র মেয়ে, বাকিটা জীবন এদেশেই থেকে যেতে চায়। বিয়ে ঠিক হলো, সবাই খুব খুশি। ভি আর জঙ্কুক দুজন দুজনকে আগের থেকে পছন্দ করে। তাদের খুশি যেন বহু গুণ বেড়ে গেল। বিয়ের আগের দিন জঙ্কুক গেল মার্কেট করতে। কথা ছিল বিয়ের গয়না নিয়ে আসবে। ভি বায়না ধরলো সেও জঙ্কুকের সাথে যাবে। সেদিন বাইরে প্রচুর বৃষ্টি। দুজনে গাড়ি নিয়ে বের হলো। ওরা যখন গয়না নিয়ে বের হয় তখন কিছু সন্ত্রাসদের হাতে পড়ে। বাইরে বৃষ্টি, লোক নেই বললেই চলে। গাড়ির ড্রাইভারকে আগেই মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। জঙ্কুকের সাথে অনেক ধস্তাধস্তি হয়। এক সময় ওকেও আঘাত করে মাথায়। নিয়ে যায় সমস্ত গয়না, কিন্তু ভি ওকে আর খুঁজে পাওয়া যায়নি। ও বেঁচে আছে না মারা গেছে জানি না। আশেপাশে মানুষ ওদের হাসপাতালে ভর্তি করে। আমরা খবর পেয়ে যখন যাই তখনও জঙ্কুকের জ্ঞান ফেরেনি। আমার বন্ধু এই খবর পেয়ে সাথে সাথে হার্ট ফেল করে মারা যায়। যখন জঙ্কুকের জ্ঞান ফেরে তখন জানতে পারে ভিকে পাওয়া যায়নি। তখন থেকে ও
কেমন যেন হয়ে যায়, কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতো না। এক সময় ও পাগলামি শুরু করলো। ভিকেও সবসময় দেখতে পাই, ও সবসময় ছুটে চলে যায়, মন যেদিকে যায় সেদিকে। রাতেও ঘুমের ভিতরে কথা বলে। এক সময় ও মানসিক রোগীতে পরিণত হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি। শেষ চেষ্টা হিসাবে এক ডাক্তার বললেন ওকে বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ওর এখন এমন একজনের দরকার যে ভিড় অভাব পূরণ করবে। তুমি হয়তো মনে করছো আমি তোমাকেই কেন এই বাড়ির বউ করলাম, কারণ তোমার মতো একটা মেয়েই আমি খুঁজছি। আমি জানি তোমার সম্পর্কে সবকিছু। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, যথেষ্ট ধৈর্যশীল। একমাত্র তুমিই পারবে আমার ছেলেকে ভালো করতে। একজন পিতা হিসাবে তোমার কাছে আমার আবদার, আমার ছেলেকে তুমি ছেড়ে যেও না, কোনোদিনও ছেড়ে যেও না। তে কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে আছে। জিন আর নামজুনের চোখেও পানি। আজ তারা এত কোটিপতি হয়েও তাদের ছেলের জন্য আমার মতো একটা সামান্য মেয়ের কাছে আবদার করছে। এটা আমার চরম পাওয়া। তে নামজুনের পায়ে হাত দিয়ে বলল, আমার জন্য দোয়া করবেন বাবা, আমি আপনার ছেলেকে আবার যেন আগের জীবনে ফিরিয়ে আনতে পারি। এমন সময় জঙ্কুকের চিৎকার এলো কানে। ওর ঘুম ভেঙেছে। ও চিৎকার করে বলছে, মা মা, ভি কোথায়? ওকে দেখছি না কেন? আবার মনে হয় আমার সাথে লুকোচুরি খেলছে। এবার যদি ধরতে পারি না, একটা পিটান দেব। ও বোঝে না ওকে না দেখলে আমার কত কষ্ট হয়। তুমি বলো না ওকে আমার সামনে আসতে। তে জিনের পিছনে দাঁড়িয়ে আছে, অনেকটা ভয়ে। কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। এমন সময় জঙ্কুকের চোখ পড়লো তের দিকে। জঙ্কুক তের দিকে তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, এই ভি, তুমি মায়ের পেছনে লুকিয়ে আছো? আমি তোমাকে কত খুঁজছি, কোথায় ছিলে এতদিন? এসো আমার সামনে। নামজুন একটু দূরেই দাঁড়িয়ে আছে, তার চোখে পানি, কিন্তু মুখে একটা মিষ্টি হাসি লুকিয়ে আছে, যে হাসির অর্থ তুমি পারবে আমার ছেলেটাকে ঠিক করতে। জঙ্কুক আবার তেকে বলল, কি হলো, তুমি আসবে না আমার কাছে? বুঝেছি তুমি রাগ করেছো। ঠিক আছে, আমি আর তোমার সাথে দুষ্টামি করব না, যা যা বলবে সব শুনবো। এবার তে বলল, ঠিক তো, আমি এখন থেকে যা বলবো শুনবে তো? জঙ্কুক মাথা নাড়িয়ে সায় দিল। তে বলল, এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবা, ওষুধ খাবা, কখনো চেঁচামেচি করবা না, তাহলে আমি আর কখনো হারিয়ে যাব না। তে সব কথাই জঙ্কুক মেনে নিল। তে জিনকে বলল, মা আপনি ওনার খাবার দেন, আমি আজকে ওকে নিজের হাতে খাইয়ে দিব। জিন চোখ মুছতে মুছতে চলে গেলেন। তে জঙ্কুককে খাইয়ে দিচ্ছে, আর ও চুপটি করে বসে বসে খাচ্ছে। তে খুব ভালো লাগছে। দুজন লোকের মুখেও হাসি ফোটাতে পেরেছে। কিন্তু ভি, ও যদি কখনো ফিরে আসে, এসে যদি ওর ভালোবাসা দাবি করে, আর জঙ্কুক ও ভিকে পেয়ে তেকে না চেনে, ও যদি বলে তোমার সাথে থাকা আমার সম্ভব নয়, তুমি চলে যাও, তাহলে আমি কি পারবো আমার সব মায়া ছিন্ন করে ফিরে যেতে? কিছুদিন এভাবেই কেটে যায়। তে এখন জঙ্কুককে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। এক মুহূর্ত ওকে ছাড়া বাঁচতে পারবে না। আর তেও জঙ্কুকের কাছে ওর প্রাণ। জঙ্কুক আগে থেকে অনেক সুস্থ। তে যা বলে ও তাই শোনে। বিয়ের কিছুদিন পর জঙ্কুককে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর ও অনেক সুস্থ, কিন্তু ডাক্তার বলেছে জঙ্কুক যেদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সেদিন ওর এই অসুস্থ কয়েক বছরের কথা ভুলে যাবে। মনে পড়বে আগের সব পুরনো কথা, এমনকি তেকেও না চিনতেও পারে। কিন্তু আস্তে আস্তে করে সব মনে করিয়ে দিলে আবার সব স্মৃতি ফিরে পাবে। সেদিন ডাক্তারের সব কথা শুনে চমকে উঠেছিল। বারবার শুধু একটা কথা কানে বেজে উঠছিল, আপনাকেও ভুলে যেতে পারে। জঙ্কুক যদি আমাকে চিনতে না পারে, দূরে ঠেলে দেয়। না না, আমি আর এসব ভাবতে চাই না। আমি জঙ্কুককে নিয়ে সারা জীবন কাটাতে চাই। কিন্তু আমি যখন রাতে শেষে জঙ্কুকের বাহুতে নিজেকে আবিষ্কার করি, যখন ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকি, তখন নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মনে হয় আমি ওকে ঠকিয়ে যাচ্ছি। আমি ভিসে যে অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমি আর পারছি না নিজেকে আড়াল করতে। আমি আমার পরিচয়ে তোমার ভালোবাসা পেতে চাই। দেখতে দেখতে তেদের বিয়ের 6 মাস কেটে গেল। বিকালে ছাদে ফুল গাছে পানি দিতে দিতে এসব কথাই ভাবছিল তে। হঠাৎ করে জঙ্কুকের চিৎকার কানে এলো। ও জোরে জোরে তেকে ভি বলে ডাকতে লাগলো। ও, আমি তো ভুলে গেছিলাম যে
আজ আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। জাংকুক আমাকে বলেছিল তুমি তৈরি থেকো, আমি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু আমি সব ভুলে বসে আছি। তে পিছনে ফিরতে দেখে জাংকুক ছাদে চলে এসেছে। তে ওকে বলল, তুমি আবার ছাদে আসলে কেন? জাংকুক হঠাৎ করে তেকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো না, আমি তোমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমার অনেক কষ্ট হয়, মনে হয় তোমাকে হারিয়ে ফেলছি। তে ওর কথা শুনে হেসে দিয়ে বলল, তুমি একটা পাগল, আমি কোথায় হারাবো? এভাবে তোমার কাছে সারা জীবন থাকবো। জাংকুক তেকে আরো কাছে টেনে নিয়ে বলল, আচ্ছা ভি, যদি কখনো আমাদের মধ্যে ঝড় আসে, তুমি আমাকে ভুলে দূরে ছেড়ে দেবে না তো? এখনকার মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবে তো? তে ওর কথা শুনে চমকে উঠল। তে বলল, আর কখনো এমন কথা বলবে না। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তের কথা শুনে সেদিন জাংকুকের খুব খুশি হয়। তে আর জাংকুক বাইরে গেল, কিন্তু তের শরীরটা খুব খারাপ লাগছিল। তে জাংকুককে বলে বাসায় যেতে। জাংকুক তেকে নিয়ে বাসায় চলে এলো, কিন্তু দিন দিন তের শরীর খারাপ হতে লাগলো। ডাক্তার বাসায় ডাকা হলো। তেকে দেখার পর ডাক্তার সাহেব বলল, তে মা হতে চলেছে। কথা শুনে সারা বাড়ি খুশিতে মেতে উঠল। সবাই খুব খুশি। জাংকুকের চোখে মুখে আনন্দ চিকচিক করছিল। ও তেকে আগের থেকেও আরো কেয়ার করতে লাগলো। তেকে বিছানা থেকে নামতেই দেয় না। ওর এসব পাগলামি দেখে তে আনন্দের চোখে পানি চলে আসে আর গুনগুন করে বলে, আমার কপালে এত সুখ সইবে তো? জিন আর নামজুন এর মধ্যে নাতি নাতনির কি নাম রাখবে সেটা নিয়ে ঝগড়া করতে লাগলো। তাদের এই ছেলে মানুষ দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। অনেকদিন মা আর ছোট বোনটার জন্য মন খারাপ করছিল তের, খুব দেখতে ইচ্ছা করছিল। তে একদিন জাংকুককে বলল, আমাকে বাড়িতে নিয়ে চলো, সবাইকে অনেক দেখতে ইচ্ছা করছে। ও কিছু সময় মনটা খারাপ করে বলল, তোমাকে যেতে দিতে পারি, কিন্তু 2 দিনের বেশি থাকতে পারবে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তে ওকে বলল, ঠিক আছে, আমি মাত্র 2 দিন থেকেই চলে আসবো, এবার একটু হাসো। জাংকুক হেসে দিয়ে বলল, ঠিক আছে, মনে থাকে জানো। তুমি আমাদের ড্রাইভারের সাথে চলে যাও, আমার একটা খুব জরুরি মিটিং আছে, কাল আমাকে স্লেটে যেতে হবে। তে শ্বশুর শাশুড়ি থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে চলে গেল। অনেকদিন পর তেকে দেখে সবাই খুব খুশি। তে নিজের কাছেও ভালো লাগছে। আশেপাশে অনেকেই তেকে দেখতে এলো। এত বড় বাড়ির বউ বলে কথা। তে নিজের কাছেও খুব হাসি পেত। যখন আশেপাশে কোনো বড় লোকের বাড়িতে বিয়ে হতো, তখন অনেক স্বপ্ন সে দু চোখে বাসা বাঁধত। রাতে খাওয়া দাওয়া করে অনেক গল্প গুজব করলো। এর মধ্যে জাংকুক অনেকবার ফোন করে তের খবর নিয়েছে, বারবার ওর অনাগত সন্তানের খেয়াল রাখতে বলেছে। তে হেসে দিয়ে ওকে বলেছে, আচ্ছা তুমি এত পাগল কেন? আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি, সময় মতো চলে আসবো, তুমি নিজের খেয়াল রেখো। রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখলো তে। দেখতে পেল কে যেন জাংকুককে তার কাছ থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে। তে চিৎকার করে জাংকুককে ডাকতে লাগলো, কিন্তু জাংকুক তের দিকে ফিরেও তাকাচ্ছে না। ও চলে যাচ্ছে তের কাছ থেকে বহু দূরে। তে ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ভিজে গেছে। তে এক গ্লাস পানি খেলো, ফোনটা হাতে নিয়ে বসে আছে। এখনই ইচ্ছা করছে ওর সাথে কথা বলতে, কিন্তু আবার ভাবছে ঘুমিয়ে আছে, কাল কথা বলবো। তে মন খারাপ লাগছে খুব। ফোনটা দিয়েই বসলাম, কিন্তু ফোন ঢুকছে না। এ কি, ওর ফোন অফ কেন? ও তো কখনোই ফোন বন্ধ করে রাখে না। ওর কোনো বিপদ হলো না তো? তের অস্থিরতা বেড়ে যেতে লাগলো। তে বারবার ফোন করতে লাগলো। আমার স্বপ্ন আবার সত্যি হতে চলছে না তো? যদি জাংকুক আগের সব স্মৃতি ফিরে পায়, তেকে যদি মেনে না নেয়, তের সন্তানকে যদি পিতৃত্বের পরিচয় দিতে অস্বীকার করে। তে দু চোখ বেয়ে জলে ধারা গড়াইছে, কিছুতেই থামছে না। তে খুব ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যাবার। তে সহ্য করতে পারছে না কিছুতেই, একবারেই সহ্য করতে পারছে না এই পরিস্থিতি। তে খুব অস্থির হয়ে গেল। এত রাতে কাকেই বা ফোন দেবে? তে ঠিক করলো সকালেই ফিরে যাবে, কারণ এই স্বপ্ন তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে জাংকুকের কোনো বিপদ হলো না তো। সে সকালে ড্রাইভারকে খবর পাঠালো, বাড়িতে চলে এলো। তেকে দেখে সবাই খুব অবাক। তে জিনকে বলল, জাংকুক কোথায়? জিন বলল, কাল রাতে জাংকুক স্লেটে চলে গেছে আর বলেছে তুমি শুনলে চিন্তা করবে, তাই ওখানে পৌঁছে জানাবে। তে বলল, কাল রাত থেকে ওর ফোন অফ পাচ্ছি, আমার অনেক চিন্তা হচ্ছে। নামজুন বলল, তুমি কোনো চিন্তা করো না, পৌঁছে ঠিক তোমাকে ফোন করবে।
এভাবে তে সারাদিন কেটে গেল, ওর কোনো খোঁজ নেই। এবার বাসার সবার চিন্তা পড়ে গেল। নামজুন আর দেরি না করে সিলেটের লোক পাঠিয়ে দিলেন। খবর পেল জঙ্কুক অ্যাক্সিডেন্ট করে সিলেট হসপিটালে ভর্তি। তে খবর পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফিরল, দেখে তার সামনে ডাক্তার বসে আছে। তে জিনকে বলল, আজই আমি সিলেটে যাব। ঠিক আছে, তুমি আগে সুস্থ হও, তারপর আমরা সবাই সিলেট যাব। কিন্তু তের জেদাজেদিতে পরে তিনি ঠিক করলেন আজই তারা সিলেটে যাবে। তেরা সিলেট গিয়ে সজ্জার হাসপাতালে চলে গেল। জঙ্কুকের মাথায় আঘাত পেয়েছে, ওকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এমন সময় দেখতে পেল খুব সুন্দরী একটা মেয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে জিন আর নামজুন ভূত দেখার মতো চমকে উঠলো। তে অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। জিন মেয়েটাকে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল, কোথায় ছিলে এতদিন ভি? আমরা তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। তে কথাটা শুনে চমকে উঠলো। এ কি শুনছে সে? তে পাথরের মতো জমে আছে। এবার ভি কেঁদে কেঁদে যা বলল তা শুনে সবাই হতবাক হয়ে গেল। ভি বলল, সেদিন সন্ত্রাসীরা জঙ্কুককে আঘাত করার পর আমাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর এক এক করে ওই জানোয়ারের দল আমাকে এইটুকু বলেই ফুপিয়ে কেঁদে ওঠে। আমি বেঁচেও আজ মরে আছি। কিভাবে এই কলঙ্কিত জীবন নিয়ে জঙ্কুকের কাছে ফিরে যাব? তাই আজ আমি এইভাবে বেঁচে আছি। আত্মহত্যা করা মহাপাপ, না হলে অনেক আগে এই জীবন শেষ করে দিতাম। এই বলে ভি কান্নায় ভেঙে পড়লো। ওর কথা শুনে সবার চোখে পানি ছলছল করছে। কি হলো ওর জীবনটা? এভাবে ভি কিছু সময় কান্না করার পর যখন স্বাভাবিক হলো, তখন তের দিকে চোখ গেল। তেকে দেখে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কে এই মেয়েটা? ওর কথাটা শুনে তে একটু চমকে উঠলো। জিন বলল, ওর নাম তে, জঙ্কুকের বউ। ভি কথাটা শুনে চমকে উঠলো। ওর চোখের পানি লুকাতে অন্যদিকে তাকিয়ে রইল। একটু পর তের হাত ধরে বলল, কোনো চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই জঙ্কুককে সুস্থ করে তুলব। তে ভালো করে বুঝতে পারছিল কথাটা বলার সময় ভিড় গলাটা কেঁপে কেঁপে উঠছিল। হয়তো তেকে মেনে নেওয়াটা ওর জন্য অনেক কষ্টকর বিষয় ছিল। মনে পড়ছিল জঙ্কুকের সাথে কাটানোর সময়গুলো। তারপর আবার বলল, আমি এই হাসপাতালের নার্স। কাল জঙ্কুককে এখানে ভর্তি করা হয়। ও অনেক মাথায় আঘাত পেয়েছে। জঙ্কুকের অপারেশন শেষ হয়ে গেছে। জ্ঞান ফিরতে অনেক দেরি হবে। তেদের জোর করে ভি ওর বাসায় নিতে চাইলো, কিন্তু তে জঙ্কুককে রেখে কিছুতেই যেতে চায়নি। এইদিকে তের শরীর খুব খারাপ লাগছে। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। সারাদিনের জার্নি আর আগের রাতে নির্ঘুম তের শরীর আরো খারাপ হতে লাগলো। তে ভাবতে লাগলো, কি হবে এখন? জঙ্কুকের যদি এখন ভিকে দেখে সব আগের কথা মনে পড়ে যায়, তখন কি হবে? তের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কি হবে তার গর্ভের সন্তানের? জিন হয়তো তের মুখ দেখে বুঝতে পারছিল তার মনের কথা। তিনি তেকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। জঙ্কুককে সব বুঝিয়ে বলবো, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। একটু আগে জঙ্কুকের জ্ঞান ফিরেছে। ডাক্তার জানালো জঙ্কুকে আগের সব স্মৃতি ফিরে পেয়েছে। তে কথাটা শুনে মনে হলো তার জীবন আবার ফিরে পেয়েছে। বৌমা, আমি জানি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে না। তুমি পরিস্থিতি বুঝতে পারছো, কিন্তু তুমি এখন কিছুতে ভেঙে পড়বে না। নিজেকে শক্ত করো। কিছুদিন জঙ্কুক হয়তো তোমাকে মেনে নিতে পারবে না, কিন্তু যখন শুনতে পারবে ওর সন্তান তোমার গর্ভে, তখন নিজেই তোমাকে মেনে নেবে। তের কথাগুলি শুনে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তে বলল, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু নিয়ে ধৈর্য ধরবো। সারা জীবন অপেক্ষা করবো জঙ্কুকের জন্য। জিন আর নামজুন ভিতরে গেল জঙ্কুকের সাথে দেখা করতে। তে বাইরে দাঁড়িয়ে দূর থেকে ওকে দেখতে পেল। তে ইচ্ছা করছিল ওকে খুব কাছে থেকে দেখতে। মা বাবাকে দেখে জঙ্কুক বলল, বাবা মা, ভি কোথায়? সন্ত্রাসীরা আমার মাথায় জোরে আঘাত করেছিল, তারপর আর কিছুই মনে নেই। নামজুন বলল, ভি ভালো আছে, ওকে কোনো ক্ষতি করতে পারেনি। তুমি সুস্থ হও, তারপর ওর সাথে দেখা করো। তে দূরে দাঁড়িয়ে সব কথা শুনতে পাচ্ছিল। তের মনে হচ্ছিল কেউ মনে হয় তার বুকে ছুরি দিয়ে আঘাত করছে, তার কলিজা ছিঁড়ে ফেলছে। তে আর নিজেকে সামলাতে পারছিল না, হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন সময় তে কারো স্পর্শ টের পেল। দেখতে পেল ভি তার পিছনে দাঁড়িয়ে আছে। তের চোখে পানি মুছে দিয়ে বলল,
আমি সব জানি, তুমি চিন্তা করো না। তোমার জাংকুক তোমারই থাকবে, আমি তোমার জীবনে আসবো না কোনোদিন বাধা দিতে। কথা শুনে তে আবারও জোরে কাঁদতে লাগলো। মধ্য দুপুরে উজ্জ্বল রোদের মাঝেও এক মুহূর্তের জন্য মৃদু একটা বাতাস খেলা করে যায়। ভীষণ শীতল সেই বাতাসের মাঝে মুখ ডুবিয়ে চাইলেই আমি 1000 বছর কাটিয়ে দিতে পারবো, কিন্তু চোখ ধাঁধানো রোদের মাঝে সেই মিষ্টি বাতাস কখন এসে যে ক্লান্ত মুখটি ছুঁয়ে দেবে তা আগে থেকে বোঝার কোনো উপায় নেই। আমি সেই মিষ্টি বাতাসটিকে এখন খুব করে চাইছি, খুব করে চাইছি জাংকুকের হাতটা ধরে বলতে, আমি তোমাকে মিস করছি দিনের পর দিন। তোমাকে ছাড়া আমার এই পৃথিবী বড্ড অসহায় লাগছে। মনে হচ্ছে আমার চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। ভিতাদেরকে ওর বাসায় জোর করে রেখে দিয়েছে। ওর এক কথা, তে এই শরীর নিয়ে হোটেলে থাকা যাবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলো তে, ভি নিজেকে আড়াল করে রেখেছে জাংকুকের সামনে থেকে। তে রোজ গভীর রাতে ভির নিঃশব্দ কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। হয়তো নিজের জীবনের এই ঘটনার জন্য উমড়ে মরে প্রতিটা সময়। তের খুব কষ্ট হয় ভির জন্য। কেন এমন হলো ওর জীবনটা? আচ্ছা, পৃথিবীতে কে সব থেকে বেশি অসহায়, আমি নাকি ভি? এভাবেই কেটে গেছে 1 সপ্তাহ। তে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে জাংকুককে দেখতে যেত। দূর থেকে দেখতে পেত ওর মুখটা। জাংকুকের সন্তান একটু একটু করে তের ঐশ্বরে বেড়ে উঠছে। ও কি মেনে নেবে এই অনাগত সন্তানকে? আজ জাংকুকদের ফেরার পালা। ভিতের হাতটা ধরে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলবো। আর আমি কিছুদিন পরেই আমেরিকা চলে যাচ্ছি। হয়তো আর কখনো কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। সে ভিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। কেন যেন ওকে খুব আপন মনে হচ্ছিল। মনে হচ্ছিল এখনো এমন মেয়ে আছে যে কিনা অন্য একটা মেয়ের জন্য এত বড় কষ্ট মেনে নেয়। তেরা সবাই একসাথে ফিরে যাচ্ছে, কিন্তু তে কি পরিচয় দেবে জাংকুকের সামনে? সবাই গাড়িতে তের জন্য অপেক্ষা করছে। তের কাছে যেতে নামজুন বলল, এর নাম তে, আমার এক আত্মীয়, এখন থেকে আমাদের সাথেই থাকবে। একথা শুনে জাংকুক তের দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিয়ে একটা গভীর চিন্তায় ডুবে গেল। তের মনে হচ্ছে ও এখন ভিকে নিয়েই চিন্তা করছে। তে অসহায় চোখে বারবার জাংকুকের দিকে তাকাইছে, আর ভেসে উঠছে তার আর জাংকুকের অনেক ভালোবাসার কথা। বাসায় ফেরার পর জাংকুক ওর ঘরে চলে গেল। আগের থেকেই ওর ঘর থেকে তের জিনিসপত্র সরিয়ে রাখা হয়েছিল, ঠিক আগে যেমনটা ছিল। ওর পাশের রুমে তেকে থাকতে দেওয়া হলো, কিন্তু আমার কিছুতেই মন টিকছে না এই ঘরে। বারবার ইচ্ছা করছে জাংকুকের বুকে মাথা রেখে অনেক দূরে হারিয়ে যেতে। জাংকুক বাসায় এসে বারবার ভিকে খুঁজতে লাগলো, কিন্তু নামজুন জাংকুককে বলল, তুমি এখনো পুরোপুরি সুস্থ না, আগে সুস্থ হও, তারপর তোমাকে ভির কাছে নিয়ে যাব। কিন্তু জাংকুক কিছুতেই মানতে নারাজ। ওর এক কথা, আমি আগে ভির সাথে দেখা করতে চাই। এদিকে ভি নামজুনকে আসার আগে বলেছিল, আঙ্কেল আমি কিছু কথা বলতে চাই। জানি এই কথাগুলো শুনে আপনি অনেক অবাক হবেন, কিন্তু এছাড়া আমার আর কোনো পথ নেই। তে জাংকুককে সুস্থ করে তুলেছে, আর আমি চাই না ও জাংকুককে হারিয়ে ফেলুক। আমি ছিলাম জাংকুকের এক মিথ্যা স্বপ্ন, কিন্তু আজ তে জাংকুকের সবকিছু। ওদের ভালোবাসার ফসল তের গর্ভে। তাই জাংকুককে মেনে নিতে হবে সবকিছু, ভুলে যেতে হবে অতীত। আঙ্কেল আপনি একটা মিথ্যা কথা বলবেন জাংকুককে, বলবেন আমি ওকে নিয়ে আর চলতে চাই না। আমি আমার এক বন্ধুকে বিয়ে করে আমেরিকা চলে গেছি, এতে করে জাংকুক আমাকে ঘৃণা করবে আর ভুলে যাবে আমাকে। এই বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। তেরা সবাই চমকে উঠলো ওর কথা শুনে, কিন্তু ও জেদ করে বলেছিল, এই কথা না বললে আমি আর কোনোদিনও আপনাদের সাথে যোগাযোগ করব না। সেদিনের কথা শুনে নামজুন জাংকুককে সব জানালো। জাংকুক সবকিছু শুনে বলল, না না, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই এই কথা বিশ্বাস করি না। জাংকুক অনেকভাবে ভিকে খুঁজেছে, কিন্তু বের করতে পারেনি। জাংকুক কেমন যেন হয়ে গেল, কোনো কথা কারোর সাথে বলতো না, সারাদিন চুপচাপ থাকতো। জিন বলল, বৌমা তুমি এখন জাংকুকের কাছে কাছে থাকবে, ওর যখন যা লাগবে তুমি এগিয়ে যাবে। তে জিনের কথা মতো চলতে লাগলো। জাংকুকের অনেক চা খাওয়ার অভ্যাস ছিল, তেও টাইম মতো চা দিত। ও কোনো কথা না বলে তের হাত থেকে চা নিত। চা খাওয়া শেষ হলে আবার চায়ের কাপটা ফিরিয়ে দিত। তের খুব কষ্ট হতো, আর কতদিন এরকম থাকবে?
সে কি কখনোই ওকে ফিরে পাবে না? একদিন সকালে তে চা দিতে গিয়ে দেখে জাংকুক ঘরে নেই। সারা ঘর এলোমেলো। তে যত্ন করে ওর ঘর গুছিয়ে রাখছে। হঠাৎ করে তের চোখটা ভিজে গেল। একসময় এই ঘরে আমি রাত কাটিয়েছি জাংকুকের বুকে মাথা রেখে। অনেক স্বপ্ন দেখেছি আমরা দুজনে মিলে। আর এখন আমি রাত কাটাই নির্ঘুমে। আমার ঘুম আসে না। জেগে জেগে রাত পার করি। এমন সময় কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। জাংকুক ফিরেছে। দেখতে দেখতে ও চলে এলো। তের বুকটা দুরু দুরু করছে। এখন যদি বলে আমার ঘরে আপনি কি করছেন, আমি কি বলবো এর উত্তর? জাংকুক ঘরে ঢুকে তেকে বলল, আপনি কিছু বলবেন? আমি কিছু সময় চুপ করে থেকে বললাম, আপনার ঘরটা এলোমেলো, তাই এসেছিলাম গুছিয়ে রাখতে। জাংকুক কিছু বলল না, ওয়াশরুমে চলে গেল। তেও ঘর থেকে বের হয়ে এলো। মাঝে মাঝে ওর সাথে তের টুকটাক কথা হতো। জাংকুক তেকে দেখলে কিছু সময় তাকিয়ে থেকে বলতো, আপনার শরীর তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, নিজের দিকে খেয়াল রাখবেন। তেওর এইটুকু কথাতেই অনেক খুশি ছিল। এটাই ছিল তার জন্য অনেক পাওয়া। দেখতে দেখতে ডেলিভারির সময় হয়ে এলো। তেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই এসেছে শুধু জাংকুক ছাড়া। তের খুব কষ্ট হচ্ছিল। তে শেষবারের মতো ওকে বলতে ইচ্ছা করছিল, আমি তোমার অনাগত সন্তানের মা, একবার হাতটা শক্ত করে ধরো। কিন্তু না, ও আসেনি। তের একটা ফুটফুটে মেয়ে হলো। সবাই খুব খুশি। তে তার মেয়ের চেহারা দেখে সবকিছু ভুলে গেল। 2 দিন পর জাংকুক দেখতে এলো, হয়তো দায় সারতে। তে বসে বসে দেখছে জাংকুক। ও আসতে জিন মেয়েকে ওর কোলে তুলে দিল। জাংকুক মেয়েকে কোলে নিয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে। চোখের দৃষ্টিতে একটা অন্যরকম অনুভূতি। এখন সময় এসেছে সবকিছু খুলে বলার। আমি চাই আমার সন্তান প্রথম থেকে ওর বাবার আদর, মমতা, ভালোবাসা সবকিছুই নিক। জিন তের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি বলছে তুমি সবকিছু খুলে বলো। জিন রুম থেকে বের হয়ে গেল। তে জাংকুককে বলল, তোমাকে আমি কিছু বলতে চাই। তের মুখে তুমি কথাটা শুনে জাংকুক একটু অবাক হলো। তে আবার বলল, এই সন্তান তোমার। এই কথাটা শুনেও চমকে উঠে বলল, কি বলছেন এসব আপনি? তে আবার বলল, আমি একটুও মিথ্যা বলছি না জাংকুক, তুমি আমাকে বিয়ে করেছিলে। এরপর এক এক করে সব খুলে বলল তে। জাংকুক সবকিছু শুনছে আর তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তে মনে হচ্ছিল এখনই চিৎকার করে হয়তো বলবে, আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না, এই সন্তান আমার কিছুতেই হতে পারে না। কিন্তু না, ও কিছু না বলে হনন করে চলে গেল। ওর চলে যাওয়া দেখে তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আর হাসপাতালে জাংকুক আসেনি। তে জিনের মুখে শুনেছে এই নিয়ে জাংকুক কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু নিজের রুমের দরজা বন্ধ করেছিল। আর সবাইকে জানিয়ে দিয়েছে ও কিছুদিনের ভিতরে আমেরিকা চলে যাচ্ছে। এই নিয়ে কেউ কোনো কথা বললে যেদিকে চোখ যায় চলে যাবে। জাংকুকের কথাগুলো শুনে তের মনে হচ্ছিল সমস্ত পৃথিবী ভেঙে চুরে পড়েছে। তের খুব বেশি কষ্ট হচ্ছে। তার তো কোনো দোষ ছিল না, তারপরও কেন এমন হলো? এই নিয়ে কয়েকদিন চিন্তা ভাবনা করার পর ঠিক করলাম আমি চলে যাব ওর জীবন থেকে। আমি চাই না আমার জন্য ও সবাইকে ছেড়ে চলে যাক। তে তার এই সিদ্ধান্ত শ্বশুর শাশুড়িকে জানিয়ে দিল। তারা কিছুতেই মানতে রাজি না। তাদের এক কথা যে ছেলে সবকিছু জানার পরও এমন সিদ্ধান্ত নিতে পারে, এমন ছেলে আমাদের দরকার নেই। কি করবে তে এখন? তার মাথায় কিছুই আসছে না। একদিকে জাংকুকের এমন সিদ্ধান্ত, অন্যদিকে শ্বশুর শাশুড়ির এমন কথা। তেকে বাড়িতে আনা হলো। তে আসার আগে জাংকুক বাড়ি থেকে চলে গেছে। কখন ফিরবে কেউ জানে না। এসবের জন্য নিজেকে বড্ড অপরাধী মনে করছে তে। এখন অনেক রাত, ও ফেরার কোনো নাম নেই। তে শ্বশুর শাশুড়ি তেকে বলল, তুমি কোনো চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, ও ঠিক চলে আসবে। কিন্তু আমার ঘুম আসছে না। কি হতে কি হয়ে গেল? তের বাচ্চাটাকে রেখে ওয়াশরুমে গেল। এমন সময় বাচ্চাটার চিৎকার কানে এলো। ও খুব জোরে জোরে কাঁদছে। আমি বের হতেই দেখতে পেলাম জাংকুক মেয়েকে কোলে নিয়ে কান্না থামিয়ে যাচ্ছে। তে ভূত দেখার মতো চমকে উঠলো। আমি একই দেখছি, জাংকুক সত্যি আমার সামনে। একটু পর তের দিকে তাকিয়ে বলল, আমি চাই না আমার মেয়ে আমি থাকতে এভাবে কেঁদে উঠুক। তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। জাংকুকের বুকে মাথা রেখে সেদিন অনেক কেঁদেছিল। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমি আর কোনোদিন তোমার চোখে পানি দেখতে চাই না। তে
টিয়ে জঙ্কুকের কথা শুনে আরো চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি আজ ভীষণ সুখী। আমার আর কোনো দুঃখ নেই। আমি পেয়েছি আমার ঠিকানা। আমি আর কোনো কিছুই চাই না। জীবনে আমার আর কি বা থাকতে পারে। জঙ্কুক এগিয়ে গেল ওর সন্তানের দিকে, পরম মমতা দিয়ে ওকে বুকে টেনে নিল।